গল্পের শুরুতেই দেখা যায় রাতের গভীর অন্ধকারে এক বাইক দৌড়াচ্ছে পাগলের মতো। তার পিছনে ছুটছে একটা কালো গাড়ি। মাথার হেলমেটের ভেতরেও বোঝা যাচ্ছে ছেলেটা ভীষণ ভয় আর রাগের মাঝে আছে। সে হলো তাইজন। সামনের দেওয়াল দেখে সে বাইকটাকে টেনে তুলে দেওয়ালের উপর তুলে দেয়। পেছনে সে তাকায়। গাড়ির ভেতরকার লোকটা স্পষ্ট না দেখা গেলেও তার উপস্থিতি ভয় ধরানোর জন্যই যথেষ্ট। টাইসন গলা ফাটিয়ে বলে ওঠে, আমি মরলেও তোমাকে ছাড়বো না, আর কারোর জীবন নষ্ট হতে দেব না, যেমনটা তুমি আমার সাথে করেছো। কে সেই লোক? কেন টাইসন এমন বলছেন? এটা জানতে হলে যেতে হবে কয়েকদিন আগে। সকালে ডেলিভারি বাক্স হাতে টাইসন ছুটছে এদিক ওদিক। হঠাৎ সামনে আরেক ডেলিভারি বয়ের সঙ্গে এক দামি স্পোর্টস কারে আসা দম্পতি ধাক্কা লাগে। রাগে দম্পতি খাবারের প্যাকেট ছুঁড়ে ফেলে দেন। ডেলিভারি বয়টি ভয়ে চুপ থাকলেও টাইজন সেটা দেখতে পেয়ে প্যাকেট তুলে তাড়াতাড়ি নিজের বাক্সে রাখে এবং বাইক নিয়ে দম্পতির গাড়িকে তাড়া করেন। মাঝ রাস্তায় গাড়ি আটকিয়ে খাবারটা তাদের দিকে ছুড়ে দিয়ে বলে, টাকা বের কর। লজ্জায় লোক জমে যাওয়ায় দম্পতি টাকা দিতে বাধ্য হয় এবং পরে পালিয়ে যায়। সেদিন রাতেই টাইজন তার ছোট্ট ভাই টাইজনের সঙ্গে পার্কে দেখা করেন। দুইজনই রাস্তায় খাবার খেতে খেতে টাইজন জিজ্ঞেস করে, ভাই তোমার নতুন ফ্লাওয়ার ক্যাফে কবে খুলবে? হাসতে হাসতে টাইজন উত্তর দেয়, তুই শুধু পড়াশোনা কর, বাকি সব আমি দেখছি। পরের দিন টাইজন তার ছোট্ট ক্যাফেটা সাজাচ্ছে। পাশে আছে তার প্রেমিকা সুজি আর কয়েকজন বন্ধু। সবাই মিলে ফুলের গাছ, লাইট সব ঠিকঠাক করছে। বন্ধুরা চলে গেলে সুজি দুষ্ট গলায় বলে, আজ রাতে তোমার কাছে থাকতে পারি। দুইজনই একে অপরকে কিস করে বসে। ভোরে টাইজন উঠে নাস্তা বানায়, তারপর ডেলিভারিতেই বের হয়। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখে একটা ছোট্ট গাছ রোদে পড়ছে। সে গাছটাকে পাশের ছায়ায় সরিয়ে রাখে। পরে আরেক ডেলিভারিতেই এক বয়স্কা মহিলা ভারী ব্যাগ টেনে তুলতে পারছে না দেখে টাইজন 5 তলা পর্যন্ত ব্যাগটা কাঁধে করে তুলে দেন। রাতে বাইরে খাওয়ার সময় পাশের ঝোপে একটা ফোন বেজে ওঠে। মনে হয় কেউ ভুলে রেখে গেছে। ফোনটা ধরতেই এক মহিলা কষ্টে কণ্ঠে বলেন, ফোনটা ফেরত দিন প্লিজ, আমি আপনার কাছে টাকা পাঠাচ্ছি, মা হাসপাতালে, আসতে পারছি না। মহিলার পাঠানো ঠিকানায় গিয়ে টাইজন ডাস্টবিনের পাশে রাখা বাক্সে ফোনটা রেখে টাকা পায়। বেরোতেই হঠাৎ সামনে এক ট্রাক দ্রুত গতিতে এসে ব্রেক এড়িয়ে চলে যায়। টাইজন অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু কিছুই বুঝতে পারে না। পরের দিন তাদের মায়ের মৃত্যুবার্ষিকী। কবরের সামনে বসে টাইজন শান্ত গলায় বলে, মা, টাইজিন পরীক্ষার কারণে আসতে পারেনি। ঠিক তখনই পিছন থেকে টাইজিন এসে ভাইয়ের কাঁধে মাথা রাখে। দুজনই মায়ের কবরের সামনে দাঁড়িয়ে চুপচাপ থাকে কিছুক্ষণ। সন্ধ্যায় বৃষ্টি নেমেছে। টাইজিন ক্যাফের সামনে রাখা গাছগুলো ভেতরে আনছে। ঠিক তখনই দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ে 3 জন লোক। তারা নিজেকে ডিটেকটিভ বলে পরিচয় দেয়। একজন এগিয়ে এসে বলে, তুমি গ্রেফতার, একটা মেয়েকে খুন আর ধর্ষণের অভিযোগে। ও লোকে সব বদলে যায়। বাইরে মিডিয়ার ভিড়, ক্যামেরার ঝলকানি, চারপাশে বিশৃঙ্খলতা। টিভি দেখে সুজির মুখ পাথরের মতো জমে যায়। থানায় পুলিশ জেরা করতে করতে জিজ্ঞেস করে, মেয়েটাকে চিনিস? টাইজন কাপা গলায় বলে, কখনো দেখিনি, কিছুই করেনি। পুলিশ ঠান্ডা গলায় উত্তর দেয়, সত্য না বললে খেতে ঘুমাতে কিছুই দেব না। ডিএনএ স্যাম্পল নেওয়া হয়। বাইরে খবর ছড়িয়ে পড়ে মেয়েটির লাশ পাওয়া গেছে। বন্ধুরা থানায় আসে। তারা বলে, সবাই তোকে খুনি বলে ধরেছে। এইদিকে সুজি ক্যাফের সামনে দাঁড়িয়ে দেখে লোকেরা দেওয়ালে দেওয়ালে স্প্রে করে লিখেছে, খুনি, রেপিস্ট। ফুলের গাছ পর্যন্ত নষ্ট করে ফেলেছে। জেলে টাইজন বারবার চিৎকার করে বলে, আমি নির্দোষ। এইদিকে টাইজন আর সুজি একজন দক্ষ লয়ারকে এনে দেয়। বন্ধুরা ক্যাফেটা আবার ঠিকঠাক সাজাতে শুরু করেন। জেলে দেখা করতে এলে সুজি কাঁদতে কাঁদতে বলে, তুমি কিছুই করনি, আমি জানি। দুইজনই চোখের পানি ধরে রাখতেই পারে না। পরের দিন লয়ার সবাইকে কাজ ভাগ করে দেন। যেদিন খুন হয়েছে সেদিন টাইজন কোথায় ছিল, কি করছিল, সব প্রমাণ লাগবে। ফলে বন্ধুরা সুজি, টাইজিন সবাই সিসিটিভি, রশিদ, প্রত্যক্ষদর্শীর স্টেটমেন্ট সংগ্রহ করে।
এতে দেখা যায় তাইজুন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এক মুহূর্ত ফাঁকা ছিল না, কাজে ব্যস্ত ছিল। অবশেষে কোর্টে লয়ার স্পষ্টভাবে বলেন, আমার ক্লায়েন্ট সারাদিন কাজ করেছে, খুনের সময় সে ফিরে ছিল না। কিন্তু প্রতিপক্ষ হাসতে হাসতে বলে, তুমি সেই মেয়েকে খাবার দিয়েছিলে তাই না? তার বাসা থেকে বেরোতে তোমার 7 মিনিট লেগেছে। এই 7 মিনিটে তুমি কি করেছিলে? তাইজুন চিন্তা করে শান্ত গলায় বলে, একটা গাছ রোদে পড়ছিল, তাকে সরাচ্ছিলাম। বিপক্ষ লয়ার সাথে সাথে সিসিটিভি দেখাই, ওই জায়গায় কোনো গাছ নেই। এরপর আসে ভয়ঙ্কর প্রমাণ, যে বাক্সটা বয়স্ক মহিলার ব্যাগ ছিল, সেই একই ধরনের বাক্সে পাওয়া গেছে মেয়েটির লাশ। এই দৃশ্য দেখে বেচারা তাইজুন পাগল হয়ে যায়। সে বুঝতেই পারছে না তার সাথে এটা কি হচ্ছে। আরো বড় ধাক্কা আসে পরের ফুটেজে। সেখানে দেখা যায় বিল্ডিং এর উপরের তলায় সে মেয়েটিকে ধারালো কিছু দিয়ে কোপানো হচ্ছে। পাশের ফ্লোরে মেঝেতে পড়ে আছে তাইজুনের ব্রেসলেট। সুজি হতভম্ব হয়ে তার দিকে তাকায়। ফরেন্সিক রিপোর্ট পড়ে শোনানো হয়, ভিকটিমের শরীর থেকে পাওয়া গেছে তাইজুনের স্পাম। তাইজুন চিৎকার গলায় বলে, এটা মিথ্যা, আমি কিছুই করিনি। কিন্তু তখন আর কেউ তাকে বিশ্বাস করে না, সব এভিডেন্স তার বিরুদ্ধে। জেলে শেষ দেখা করতে এসে সুজি বলে, হাতটা দেখাও। তাইজুন হাত বাড়িয়ে দিলে দেখা যায় ব্রেসলেট নেই। সুজি নিজের পকেট থেকে সেটা বের করে দেখায়। গলায় দুঃখ আর রাগ মিশিয়ে সে বলে, আমি জানতাম না তুমি এমন করবে। আমি লয়ারকে বলবো যাতে তোমার শাস্তি কম হয়। কথা শেষ করে সে চলে যায়। জেলের দিকে হাঁটতে হাঁটতে তাইজুন শুনে এক পুলিশ আরেকজনকে ফিসফিস করে বলছে, প্ল্যানটা পারফেক্ট, কেউ কিছুই বুঝবে না। তাইজুন অন্ধকার জেলের ভেতর অদৃশ্য হয়ে যায়। নতুন কয়েদিদেরকে আনা হচ্ছে। প্রথমে সবাইকে বলা হয় প্রতিদিনের রুটিন, কবে নাস্তা করবে, কবে দুপুরে খাবে, কখন গোসল করবে। মেডিকেল চেক আপ হয়। ভিড়ের মধ্যে একজন আইনজীবী আসে, যে নিজেকে পরিচয় করায় চানরোগ। সে বলে সে পাবলিক ডিফেন্ডার, কোর্টে যখন রায় পড়েছিল তখন সে উপস্থিত ছিল। সে প্রসিকিউটরের বক্তব্যের সঙ্গে একমত নয়, তাই সে তাইজুনকে সাহায্য করতে চায়। তাইজুন কাঁপা কণ্ঠে বলেন, আমি নির্দোষ। সে শপথ করে বলে, আমি মেয়েটিকে দেখিনি, কখনো তার সঙ্গে দেখা হয়নি। চানরোগ রেকর্ডিং চালু করে তাকে ধীরে ধীরে বলতে বলে কি ঘটেছিল। তাইজুনকে ক্রাইম সিনের ছবি দেখানো হয়েছিল। সেখানে একটি ব্রেসলেট ছিল যা তার নিজের। সে জানে না সেটা ওখানে কিভাবে গেল। একবার বিশ্রামের জন্য ভাইয়ের জায়গায় গিয়েছিলেন, ব্রেসলেট সেখানে পড়ে থাকতে পারে। চানরোগ বলে, এই তথ্য দিয়ে কেসটা খোলা যাবে, তবে এটা কাউকে বলবে না। এমন তাইজুনের ঠিকানা নিয়ে চলে যায়। এরপর তাইজুনকে জেলের ভেতরে নেওয়া হচ্ছিল, তখন কয়েকজন লোক তাকে ধরে নিয়ে যায়। তারা তাকে তাদের বস ডঙ্কুর সামনে টেনে আনে। ডঙ্কু জিজ্ঞাসা করে, তুমি এখানে কত বছর থাকবে? তাইজুন কিছুই বলে না। পালানোর চেষ্টা করলে লোকেরা তাকে ধরে মারতে শুরু করে। ডঙ্কু হুঁশিয়ারি দেয়, না বললে হাত কেটে ফেলা হবে। ভয়ে তাইজুন বলে, লাইফ টাইম। ডঙ্কু গর্জে বলে, তুই একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দিছস, লজ্জা নেই? কিন্তু তাইজুন কাঁদতে কাঁদতে বলে, আমি এমন কিছুই করিনি। তখনই সিকিউরিটি গার্ড আসায় তারা তাকে ছেড়ে দেয়। সেলে ফিরে তাইজুনকে একজন কয়েদি খুঁচিয়ে বলে, তুই কি বসের সঙ্গে দেখা করছস? শুনেছি তুই সেসব করছস, মজা পাইছস তাই না? তাইজুন চুপ করে শুধু একটি আইডি দেখে, সেটি ছিল চানরোগের। খাবারের সময় ডঙ্কু দেখা যায় অন্য কয়েদিদের সঙ্গে বসে মানুষ থেকে টাকা আদায় করছে। দুইজন কয়েদি তাইজুনকে বোঝাতে আসে তিনি ভয়ঙ্কর, তার ছোট্ট বোনের জন্য বদলা নিয়েছে, কিছু মানুষকে সাহায্য করবে বলে আশ্বাস দেয়। পরের দৃশ্যে তাইজুনকে এক রুমে নিয়ে গিয়ে ধরে রাখা হয় এবং সে বাজে আচরণের শিকার হয়। পরে চানরোগ আসে, বলে যখন সে ভাইয়ের কাছে গিয়েছিলেন তার ভাই আত্মহত্যা করেছে, একটি ভিডিও দেখায়। তাইজুন বারবার ভাইয়ের চিত্র মনে করে মাঠে কাঁদতে থাকে। তার ইমোশনাল ব্রেকডাউন হয়। কাছাকাছি ইউনসিক নামের এক লোক তাকে লক্ষ্য করে। রাতে তাইজুন গভীর বিষণ্ণতায় পড়ে এবং নিজেকে কষ্ট দিতে চায়।
স্বপ্নে ভাই আসে, বলে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। যখন গাছগুলো মরে যাবে তুমি তাদেরকে ফিরিয়ে আনবে। স্বপ্ন ভেঙে গেলে তাইজুন নীরব হয়ে পড়েছিল। জেলে চিকিৎসকরা বলছে এটা তৃতীয়বারের মতো আত্মহত্যার চেষ্টা, থেরাপি কাজ করছে না। ইউনসিক দেখে তাইজুনের হাতে কিছু দাগ। বন্ধুরা দেখা করতে গেলে পুলিশ বলে তিনি দেখা করতে অস্বীকার করেছেন। একদিন সব কয়েদি ছোট চার্চে জড়ো হয়। সেখানে ইউনসিক তাদের দেখাশোনা করে, কেক দেন, সবাই একে একে চলে যায়। কিন্তু তাইজুন সেখানে একা বসে থেকে যায়। ইউনসিক কাছে এসে জোরে বলে, আমার নাম ইউনসিক, সবাই আমাকে এল্ডার বলে। ফাদারের অনুমতি নিয়ে তোমার সঙ্গে খেতে এসেছি। জেলে আসার পর ভয় লাগার কথা, কিন্তু এখানে তুমি নতুন কিছু শিখতে পারো, ওয়ার্কআউট করতে পারো, পড়াশোনা করতে পারো। ধীরে ধীরে এখানে বসবাস করা অভ্যাস হয়ে যাবে। সে তাইজুনকে কেক ও একটি ব্রেসলেট দেয়, বলে তা তাকে রক্ষা করবে। ঘটনা এরপর 5 বছর চলে যায়। ইউনসিক এসে জানায় যে সে মুক্তি পাচ্ছে, বের হয়ে বাবার ইলেকট্রনিক্স দোকান চালাবে। তাইজুন কাঁধ টিপে বলে, তুমি এমন ভালো কেন? ইউনসিক জবাবে বলে, তুমি আমাকে ভালো করে দিয়েছো, আমি শুধু চাই তুমি জিতো। এরপর তাইজুন ওয়ার্কআউট করে, বই পড়ে, গাছ লাগায়, জেলে ফার্মিং করতে থাকে। গার্ড চুলওয়ান তাকে দেখে মুগ্ধ হন এবং প্রায় নজর রাখেন। কয়েদিরা বারবার তাকে ভোগাতে চাইলেও তাইজুন কোনো উত্তেজনা দেখায় না, বরং ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই ইউহান নামের একজন ব্যক্তিকে, যে তার কোম্পানির অফিসের ফোনে কথাবার্তা করছেন। ক্যামেরার সামনে বসে আছে, যেন কোনো পরিকল্পনার অংশ। একই সময় তাইজুন মাঠে ফার্মিং করছে। চুলওয়ান এসে বলে, তোমার সবজি ভালো দামে বিক্রি করা যাবে। একদিন জেলে নতুন কয়েদি আসে, সিন ইবো। তাইজুন তাকে প্রথমে সাহস দেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তাকে একটি বাইবেল দেন। কিন্তু সিন ইবো বলেন তিনি নির্দোষ, তার ফিঙ্গারপ্রিন্ট ক্রাইম সিনে পেয়েছে, অথচ তিনি সেখানে যাননি। তিনি বলেন এই পাবলিক ডিফেন্ডার এসেছিল ও সাহায্য করার কথা বলেছিল। পরে সে ধারালো অভিযোগ করেন, আমি তাকে আমার মায়ের ঠিকানা দিয়েছিলাম। পরের দিন মা মারা গেলেন। আমি জানি সে নিজেই আত্মহত্যা করবেন না, তারা মিলিত হয়ে আমার মাকে মেরেছে। এবং তিনি দেখান যে পাবলিক ডিফেন্ডারে ছিল সানরোক। তাইজুন একদম অবাক হয়ে যায়, কারণ সানরোক ঠিক তার কাছে এসে এমনটাই করেছিল। ঠিক সে রাতে সিন ইবো বাইবেলের পাতা চিবিয়ে ফেলেন এবং আত্মহত্যা করেন। পরের সকালে তাইজুন নানা ডকুমেন্ট ঘাটাঘাটি করেন, সন্ধান করে প্রমাণ খুঁজে। সে সানরোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে সাহায্য করবে? সানরোক বলে সে চেষ্টা করেছে, কিন্তু তাইজুনের সন্দেহ বেড়ে যায়। তার ভাইকে কে মেরেছে সে বুঝতে পারে এইটা পরিকল্পনার অংশ। তাকে জেলে পাঠানো, তার ভাইকে হত্যা করা, এটা একটা ষড়যন্ত্র। তাইজুন চিৎকার করে বলে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। পরে আমরা দেখতে পাই কিভাবে পরিকল্পনা করা হয়েছিল। ডঙ্কুর সঙ্গে কিছু কথা স্পষ্ট হয়, একটি বড় ষড়যন্ত্র চলছে। এপিসোডের শেষে তাইজুন ফাদারের কাছে বাইবেল ফেরত দেয়, এক কিল বের করে নীরবে বসে থাকে এবং প্রতিজ্ঞা করে, আমি প্রতিশোধ নিয়ে ছাড়ব। এখানেই প্রথম ও দ্বিতীয় এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।